সাথে, যেমন বোরন ট্রাইফ্লুরাইডের সাথে কোঅর্ডিনেট করে, এবং তখন সে এই অ্যাকচুয়ালি দ্য প্রোটন ইজ দ্য অ্যাকচুয়াল ইনিশিয়েটর, প্রোটনটাই অ্যাকচুয়ালি ইনিশিয়েটর হিসেবে কাজ করে। এই যে সাচ ক্যাটায়ন্স ক্যান নট এক্সিস্ট এলোন, মানে এই ধরনের আসলে এরা এক্সিস্ট, এই ক্যাটায়নগুলা, প্রোটনটা যেটা বলছি, সে একা এক্সিস্ট করতে পারে না। সে কি করে, দে আর অ্যাকম্পেইনড বাই এ কাউন্টার আয়নস, মানে তার সাথে একটা কাউন্টার আয়ন লাগে। হ্যাঁ, সে কাউন্টার আয়ন দিয়ে সে একসাথে আসলে এক্সিস্ট করতে পারে। এই কাউন্টার আয়ন যে হয় সেটাকে বলা হয় হচ্ছে জিজিন আয়ন। পরীক্ষা আসতে পারে হোয়াট ইজ জিজিন আয়ন, যে এটাকে বলা হয় যে জিজিন আয়ন। তোমরা রিঅ্যাকশনটা যদি খেয়াল করে দেখো, যে বোরন ট্রাইফ্লুরাইড লুইস অ্যাসিড, এটা ক্যাটালিস্ট বলছি, তার সাথে যদি তোমার লুইস বেস ওয়াটার দাও, তার সাথে কি কোঅর্ডিনেট হচ্ছে, এই যে প্রোটন, এই ওয়াটারের যে প্রোটনটা, সেই প্রোটনটা তার কাউন্টার অ্যানায়ন দেখো BF3OH, যে BF3, এই যে প্রোটন যদি এখান থেকে ও চলে যায় তাহলে হাইড্রোক্সিল OH মাইনাস হিসেবে থাকে, সাথে বলি BF3 থাকে। এই যে ক্যাটালিস্ট কো ক্যাটালিস্ট কমপ্লেক্স তৈরি হয়েছে, দেখছো একটা এই যে তোমার ক্যাটালিস্ট তখনই সেই ইনিশিয়েটর হিসেবে ভালো কাজ করতে পারে ওই ক্যাটায়নিক পলিমারাইজেশনের ক্ষেত্রে। জিজিনায়নটা তো বুঝলাম, জিজিনায়ন আসতে পারে যে পরীক্ষাতে, বাট এই জিজিনায়ন ছোট প্রশ্ন। তাইলে স্যার সিন্স, পেজটা একটু বড় করলে ভালো হতো, আমি মোবাইল দিয়ে ক্লাস করতেছি তো, তো খুব ছোট আর দেখা বড় যায়। করে দিব? আচ্ছা জি ঠিক স্যার। আছে, এখন ঠিক আছে। জি স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে ফার্স্ট, এটা বলে ফেলছি তোমাদেরকে আমি অলরেডি, যে সিন্স দ্য রিকোয়ার্ড অ্যাক্টিভেশন এনার্জি ফর আয়নিক পলিমারাইজেশন ইজ স্মল, দিস রিঅ্যাকশনস মে অকার এট ভেরি লো টেম্পারেচার। এখন ওই যে আয়নিক পলিমারাইজেশনের ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জি আসলে খুবই কম, স্মল, যে কারণে অ্যাক্টিভেশন এনার্জি যদি কম হয় তাহলে এই রিঅ্যাকশনটা কি লো টেম্পারেচারেই করা যাবে, তাই না? যদি অ্যাক্টিভেশন এনার্জি বেশি লাগতো তাহলে তোমার টেম্পারেচার এত লোতে করা সম্ভব হতো না, বা রিঅ্যাকশনটা এত লো টেম্পারেচারে হতো না। তাহলে যে কার্বন ক্যাটায়ন্স ইনক্লুডিং দ্য ম্যাক্রো কার্বন আয়ন্স, হ্যাঁ, রিপিল ওয়ান অ্যানাদার, হ্যান্স দ্য চেইন টার্মিনেশন ডাজ নট জেনারেলি ওকার বাই কম্বিনেশন বাট ইউজুয়ালি ইজ দ্য রেজাল্ট অফ রিঅ্যাকশন উইথ ইম্পিউরিটিস। আচ্ছা, তাহলে এই যে ইনিশিয়েটর ক্যাটালিস্ট কো ক্যাটালিস্ট হইলো, এবং যে জিনিসটা বলতে চাচ্ছি যে ইনিশিয়েশনের পরে যে বোথ দা, এই জিনিসটা আমি সুন্দর করে বলি তোমাদেরকে, বোথ দা ইনিশিয়েশন স্টেপ এবং প্রোপাগেশন স্টেপ আর আসলে ডিপেন্ড করে অন দ্য স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন্স, যে যে ক্যাটায়ন যে ফরমেশন হয় সে তার স্টেবিলিটির উপরে ইনিশিয়েশন স্টেপ এবং প্রোপাগেশন স্টেপটা ডিপেন্ড করে অফকোর্স। যে যেমন যদি ওই আইসোবিউটাইলিন, কি বলছি আমি, আইসোবিউটাইলিন দা অ্যাকচুয়ালি এটা কি তোমার, এটা হলো ফার্স্ট মনোমার টু বি কমার্শিয়ালি পলিমারাইজড বাই আয়নিক ইনিশিয়েটর, মানে এটা হচ্ছে প্রথম মনোমার যেটা কমার্শিয়ালি পলিমারাইজ হয়েছে আয়নিক ইনিশিয়েটরের মাধ্যমে। যেমন এটা হচ্ছে আইসোবিউটাইলিন, তারপর হচ্ছে ভিনাইল ইথার্স অ্যান্ড স্টাইরিন, হ্যাঁ, হ্যাভ বিন পলিমারাইজড বাই দিস টেকনিক, মানে আয়নিক পলিমারাইজেশনের মাধ্যমে তোমার এই টেকনিকে এদেরকে পলিমারাইজ করা যাবে। তাহলে ভিনাইল ইথার, আইসোবিউটাইলিন, স্টাইরিন এরা কি মনোমার, ঠিক আছে? এদেরকে এই টেকনিক ইউজ করে পলিমারাইজ করা যায়। তাহলে এই এদের ক্ষেত্রে অ্যাক্টিভিটি, যে তোমার অ্যাক্টিভিটিটা যেটা হবে, কে বেশি অ্যাক্টিভ হবে, এটা তোমার এখানে দেখানো হয়েছে দেখো, এমি তোমার মিথাইল CH2, সরি আমি CH3 2 C++CH2, এটা মোর অ্যাক্টিভিটি দেন তোমার এই যে দেখো পর্যায়ক্রমে দেখানো হয়েছে। এবং খেয়াল করছো নাকি তোমরা এখানে সিকোয়েন্সটা? এবং এই সিকোয়েন্সটার জন্য সাবস্টিটিউয়েন্ট যারা, যেমন দেখো মিথাইল মিথক্সাইড MEO, ঠিক আছে, এটা বেশি তোমার অর্ডারটা দেখো, কে বেশি, হায়ার মিথক্সাইড, তারপরে হচ্ছে মিথাইল গ্রুপ, তারপরে হাইড্রোজেন, তারপরে এই যে ক্লোরিন, এইটা। আর মেকানিজম আসলে ডিপেন্ড অলসো সলভেন্টের উপরে ডিপেন্ড করে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইলেকট্রোফিলিসিটি অফ দ্য মনোমারের উপর ডিপেন্ড করবে, তারপরে নিউক্লিওফিলিসিটি অফ দ্য জিনায়নের উপর নির্ভর করবে, এবং ফাইনালি রিঅ্যারেঞ্জমেন্টটা হবে ইন অ্যানায়নিক, সরি আয়নিক পলিমারাইজেশনের রিঅ্যারেঞ্জমেন্ট ওকার ইন আয়নিক পলিমারাইজেশন। এখন এটার যে রেট, এই যে রিঅ্যাকশনটা যে হবে, পলিমারাইজেশন যে হবে, তো রেট অফ ইনিশিয়েটর এটা থেকে যদি আমি আর দিয়ে প্রকাশ করি, RI, তাহলে ফর টিপিক্যাল ক্যাটায়নিক রিঅ্যাকশনস এই রেটটা প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য মনোমারের হবে। মনোমারটা যদি আমি এম বলি, দেখো আইসোবিউটাইলিন একটা উদাহরণ দিয়েছি এখানে, আর সাথে রিঅ্যাকশনটা হইতে ইনিশিয়েটর লাগবে কি, ক্যাটালিস্ট ও জিজিন আয়ন্স, মানে ক্যাটালিস্ট কো ক্যাটালিস্ট কমপ্লেক্স সি, এটাকে যদি এম বলি, এটাকে যদি সি বলি,
তাহলে এই রিঅ্যাকশনটা কিসের উপর ডিপেন্ড করবে? প্রপোর্শনাল টু দা কনসেন্ট্রেশন অফ এই তোমার মনোমার এম এবং কমপ্লেক্সের উপরে সি। যে দেখো এই যে আর প্রপোর্শনাল টু দা সি কনসেন্ট্রেশন অফ সি এবং কনসেন্ট্রেশন অফ এম, এটা যদি সমান সমান চিহ্ন দিয়ে লিখি তখন একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আমাদেরকে দিতে হয় এখানে, এই যে কে, সেটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এই যে দেখে এই ইকুয়েশনে তোমার এই যে 5.2 ইকুয়েশনটা দেখো, এখানে এই আইসোবিউটাইলিন এবং এই ক্যাটালিস্ট কো ক্যাটালিস্ট কমপ্লেক্স যেটা কোঅর্ডিনেশন কমপ্লেক্স যেটা, সেটা রিঅ্যাকশন করে প্রথমে একটা কার্বোক্যাটায়ন ফর্মেশন হচ্ছে, দেখো কার্বোক্যাটায়ন ফর্মেশন আছে, আর সাথে কি ফর্মেশন হলো, একটা আয়ন ফর্মেশন আছে, সেটাকে আমরা বলছি কাউন্টার আয়ন, এটাকে বলি জিজিন আয়ন। এবং এটা রেটটা ডিপেন্ড করছে হচ্ছে কনসেন্ট্রেশন অফ তোমার মনোমার এবং কনসেন্ট্রেশন অফ কমপ্লেক্স তার উপরে। এরপরে যেটা হবে প্রোপাগেশন হবে। তো প্রোপাগেশনের উপরে তো মেনলি চেইন গ্রোথটা নির্ভর করে যে কতটুকু প্রোপাগেট হলো। যে চেইন গ্রোথ আর প্রোপাগেশন টেক্স প্লেস ইন এ হেড টু টেল কনফিগারেশন এজ এ রেজাল্ট অফ রেজোন্যান্স স্টেবিলাইজেশন অ্যান্ড স্টেরিক ফ্যাক্টরস। মানে এখানে প্রোপাগেশন যে হবে বা চেইন গ্রোথটা হবে, এটা ফলো করবে হচ্ছে হেড টু টেল কনফিগারেশন। তোমরা আগে আগে চ্যাপ্টারগুলোতে পড়াইছি যে হেড টু টেল কনফিগারেশন কিভাবে হয়, এবং এটা এজ এ রেজাল্ট অফ রেজোনেন্স স্টেবিলিটির উপর দুইটা ফ্যাক্টরের উপর কাজ করে। একটা হচ্ছে রেজোনেন্স স্টেবিলাইজেশন আর একটা হচ্ছে স্টেরিক ফ্যাক্টর অফ কার্বোক্যাটায়ন। হ্যাঁ, এখানে রেজোনেন্সেরটা ব্যবহার হতে পারে আর একটা স্টেরিক ফ্যাক্টর হতে পারে। স্টেরিক ফ্যাক্টর যদি কার্বোক্যাটায়নের মিথাইল গ্রুপ এখানে যদি বাল্কি গ্রুপ থাকে তখন স্টেরিক হিন্ড্রেন্স বেশি হবে বা স্টেরিক ফ্যাক্টর এখানে বেশি হবে, এবং প্রোপাগেশনের ক্ষেত্রে এটা একটা ভালো ইনফ্লুয়েন্স করবে আর কি। আচ্ছা, আর আরেকটা বিষয় হলো আরেকটা কার্বন নির্ভর করে মনোমারের উপরে। এখন দ্য হেড স্টেবিলাইজেস দ্য ক্যাটায়ন বেস্ট ইজ দ্য গ্রোয়িং রে সাইড। আচ্ছা, এটা বলছি যে তোমার পরের স্লাইডে আমি যে রেটটা দেখাবো আর কি, যে দ্য রেট কনস্ট্যান্ট অফ দ্য গ্রোথ, রেট কনস্ট্যান্টটা কি হবে, কিরকম হবে, এবং তাদের স্পেসিফিক একটা রিঅ্যাকশন দিয়ে তুমি সেটা ব্যাখ্যা করবে। এই দেখতে পাচ্ছ এখন এটাতে এই স্লাইডটা কি দেখা যায় ভালো? স্যার দেখতেছি স্যার। মোবাইলে যে জি ক্লাস স্যার, দেখা যায় স্যার। আচ্ছা, তোমাদের একটা এখানে এই উদাহরণ দিচ্ছিলাম যে ওই আগের রিঅ্যাকশনটাতে, মানে আগের যে 5.3 যে বলছিলাম, ওইখানে কার্বোক্যাটায়ন ফর্মেশন ছিল আর কি হচ্ছিল, জিজিনায়ন ফর্মেশন ছিল। এই যে দেখো এই যে দুইটা ফর্মেশন হলো কার্বোক্যাটায়ন এবং জিজিনায়ন, তার সাথে আবার আইসোবিউটাইলিনের রিঅ্যাকশন হচ্ছে। হ্যাঁ, আইসোবিউটাইলিনের রিঅ্যাকশন হচ্ছে এক হয়ে কি হবে, এটাকে বলা হয় ম্যাক্রো কার্বোক্যাটায়ন, মানে লার্জ কার্বোক্যাটায়ন তৈরি হয়। সিমিলারলি আরেকটা জিজিনায়ন মানে প্রডিউস হয়, কাউন্টার আয়ন প্রডিউস হয়। হ্যাঁ, এই যে দেখো, এবং সেটা রিঅ্যাকশন রেটটা হবে ডিপেন্ড করবে হচ্ছে এই যে এই মনোমারের উপরে এবং আইসোবিউটাইলের উপরে। এক্ষেত্রে কিন্তু জিজিনাইনের উপর রেট ডিপেন্ড করছে না, করতে হচ্ছে কার্বোক্যাটায়ন এবং আইসোবিউটাইলিন, এই যে আরেকটা মনোমার, তার উপরে রেটটা ডিপেন্ড করবে। এটা হচ্ছে প্রোপাগেশনের জন্য। এরপরে আসো যে টার্মিনেশন, ফাইনালি তো তোমার টার্মিনেশন হবে, এবং টার্মিনেশনটা যে রেট হবে সেই রেটটা ডিপেন্ড করবে হচ্ছে কনসেন্ট্রেশন অফ তোমার কার্বোক্যাটায়ন কি পরিমাণে আছে। হ্যাঁ, প্রোপাগেশনের পরে তার উপর নির্ভর করে দেখো এম প্লাস কার্বোক্যাটায়ন। এখন এই যে তোমার টার্মিনেশন রেট যেটাকে বলা হচ্ছে আরটি, হ্যাঁ, এজিউম টু বি ফার্স্ট অর্ডার প্রসেস। এটা কি হবে, ফার্স্ট অর্ডার প্রসেস হবে। সিম্পলি দা ডিসোসিয়েশন অফ দা মেক্রোকার্বোক্যাটায়ন জিজিনায়ন কমপ্লেক্স, মানে এদের মেক্রোকার্বোক্যাটায়ন এবং জিজিনায়নের তোমার কমপ্লেক্স যেটা হলো যে আর তোমার এই যে BF3 এবং ওয়াটার, তাদের সিম্পলি ডিসোসিয়েশনের উপরে নির্ভর করে করবে, এবং তোমার নিউট্রাল ডেড পলিমার চেইন তৈরি হবে আর কি। এবং এই ট্রেডটাকে এক্সপ্রেস করা হয় তোমার আর টি সমান কেটি কনসেন্ট্রেশন অফ ওই যে তোমার কার্বোক্যাটায়ন। এখন দেখো কার্বোক্যাটায়নের যে স্টেপ 5.7, এটা বলছি আমরা যে লাস্টে দেখো যে টার্মিনেশন মে অলসো ওকার বাই চেইন ট্রান্সফার, হয় আর এ প্রোটন ইজ ট্রান্সফার টু মোনোমার মলিকিউল। আচ্ছা, তোমরা এটা রিঅ্যাকশনটা দেখলে সহজে বুঝতে পারবা যে যেটা বলা হচ্ছে দেখো যে মেক্রো কার্বোক্যাটায়ন যেটা হলো সেটা এই মনোমারের সাথে রিঅ্যাকশন করছে, এবং এখানে একটা প্রোটন, তোমাদের একটা টাইম দিলাম যে এই দেখো তো এখানে একটা প্রোটন ট্রান্সফার হচ্ছে, প্রোটন ট্রান্সফার টু এ মোনোমার মলিকুল, মোনোমার মলিকুলে প্রোটন ট্রান্সফার হচ্ছে। এই রিঅ্যাকশনটা বুঝো কিনা, লাস্ট টার্মিনেশন স্টেপটা। আমি তো দুইটা রিঅ্যাকশন বললাম, তোমরা যে কোনো একজন বলো তো দেখি রিঅ্যাকশনটা কি হবে, এক্সপ্লেন করতে পারবা?
এনিওয়ান? এইখান থেকে হচ্ছে একটা কার্বন হলো ওই যে মাঝখানে যে কার্বনটা আছে ওইটা হাইড্রোজেন বের করে দিতে আর একটা কোনটা? ডাবল বন্ড হয়ে গেছে এখানে। কোনটা? এই যে এইখানে আমাদের যে ম্যাক্রো কার্বোক্যাটায়নটা আছে এখানে এই হ্যাঁ কার্বনটা যে আপনি যে স্কলটা রাখছেন ওইখানেকার হ্যাঁ। একটা কার্বন হাইড্রোজেন বের করে দিছে আর ওই হাইড্রোজেন বের করার কারণে ওইখানে হাইড্রোজেন তে দুইটা ইলেকট্রন হয়ে গেছে ওইখান থেকে পাই বন্ডটা হইছে। আচ্ছা, আর কেউ? আরেকজন বলো। একজন তো বল, আরেকজন বলো। ইমরান বলতে পারবা? স্যার বলো। স্যার এই যে ফার্স্টে যে স্যার মাইক্রোকার ওইটার ক্ষেত্রে স্যার যে কার্বনটা এখানে পজিটিভ চার্জ যুক্ত আছে, তো স্যার ওইখানে পাশের যে মানে কার্বনের সাথে হাইড্রোজেনটা আছে ওইখান থেকে স্যার ইলেকট্রনটা কার্বনের এই বন্ডের সাথে দেওয়ার পরে ওইখানে ওই কার্বনের হাইড্রোজেনটা মানে হাইড্রোজেনটা এই বন্ডে ইলেকট্রনটা দিয়ে হাইড্রোজেনটা উন্মুক্ত হয়ে গেছে, পরবর্তীতে এই হাইড্রোজেনটা এসে স্যার পরবর্তী মনোমারের সাথে যুক্ত হচ্ছে। এখানে বিষয় হচ্ছে যে যে দেখো এখান থেকে একটা প্রোটন ট্রান্সফার হবে কোথায়? মনোমারের মধ্যে। স্যার দেখো ওইটা এখানে কিন্তু টুতে CH2 CH2 তে ট্রান্সফার হবে, বুঝছো? জি স্যার। CH2 ট্রান্সফার হলে সে কি হয়ে যাবে? CH3 হয়ে যাবে। CH3 হবে না এখানে? এই যে এখানে সিঙ্গেল বন্ডে এই যে কার্বন পজিটিভ চার্জ, আর এখানে যে তোমার প্রোটন ইলেকট্রন তো নিয়ে আসে না সে, এখানে এক জোড়া ইলেকট্রন রয়ে গেছিল, তখন সে এটা পাই বন্ড ফর্মেশন করছে, ডবল বন্ড হয়ে গেল এখানে। জি স্যার। ঠিক আছে? এই রিঅ্যাকশনটা হচ্ছে এই। আর তাহলে এই যে প্রোডাক্টের রেট ডিপেন্ড করবে হচ্ছে তোমার সেক্ষেত্রে বোথ মনোমার এবং মেক্রোকার্বোক্যাটায়নের উপর নির্ভর করবে। তাহলে এটা অলরেডি বলে ফেলছি আমি যে প্রোপাগেশনে ইনঅ্যাক্টিভ এখানে বলা হয়েছিল। দেখো এটার সাথে রিঅ্যাকশন করে একটা ইনঅ্যাক্টিভ পলিমার তৈরি হয়েছে আর একটা ক্যাটায়ন তৈরি হয়েছে। তোমাদের যদি এই আচ্ছা আমি নেক্সট স্লাইডে যাই, আমি প্রশ্ন করে বলতেছি যে পরীক্ষায় যদি থাকে এক্সপ্লেইন ক্যাটায়নিক পলিমারাইজেশন উইথ স্পেসিফিক এক্সাম্পল অ্যান্ড উইথ দেয়ার রিঅ্যাকশন কাইনেটিক্স, তখন কিন্তু তোমাদেরকে ওই প্রত্যেকটা রিঅ্যাকশনের রেটগুলা লিখতে হবে। বুঝতে পারছো? না হলে লিখে রাখতে পারো খাতায়। স্যার আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে তোমার টার্মিনেশন তোমার এই রিগার্ডলেস হাউ কিভাবে টার্মিনেশন হলো সেটা ইট ইজ ইম্পর্টেন্ট যে বলা যে রিগার্ডলেস অফ দ্য হাউ টার্মিনেশন হোক, মানে যেভাবে টার্মিনেশনটা হোক না কেন, যে মলিকুলার ওয়েট যেটা হবে পলিমারের, দ্য মলিকুলার ওয়েট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য ইনিশিয়েটর, মানে ইনিশিয়েটর যে ছিল, হ্যাঁ, তার কনসেন্ট্রেশনের উপর কিন্তু নির্ভর করে না। ঠিক আছে? মলিকুলার ওয়েট। তাহলে however the rate of ionic chain polymerization is কার উপর ডিপেন্ড করবে? ডাইইলেকট্রিক সলভেন্টের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের উপর নির্ভর করতে পারে, তার রেজোনেন্স স্টেবিলিটির উপর, কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন যেমন হয় তাদের রেজোনেন্স স্টেবিলিটির উপর নির্ভর করতে পারে, এবং জিজিন আয়নের স্টেবিলিটির উপর নির্ভর করবে, এবং ফাইনালি ইলেকট্রোপজিটিভিটি অফ দ্য ইনিশিয়েটরের ইলেকট্রোপজিটিভিটি নেচারের উপর নির্ভর করবে। এই কয়েকটা ফ্যাক্টরের উপর কাজ করবে। আর দ্য রেটস অফ অল সিঙ্গল স্টেপ রিঅ্যাকশন ইনক্রিজ অ্যাজ দ্য টেম্পারেচার ইনক্রিজ, মানে তোমার প্রত্যেকটা সিঙ্গল স্টেপ রিঅ্যাকশনের প্রত্যেকটা যখন ইনিশিয়েশন করছি, যখন প্রোপাগেশন যখন হয়েছে, টার্মিনেশন যখন হয়েছে, প্রত্যেকটা সিঙ্গল স্টেপ রিঅ্যাকশনের রেট ইনক্রিজ হবে তোমার যদি টেম্পারেচার বাড়াও। টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে রেট ইনক্রিজ হবে, এবং দিস মে নট বি ট্রু ফর দ্য নেট ইফেক্ট ফর মাল্টিপল স্টেপ রিঅ্যাকশন, মানে যখন মাল্টি স্টেপ পলিমারাইজেশন যখন একসাথে হবে, এটা সেক্ষেত্রে তোমার এই যে স্টেটমেন্টটা বললাম যে টেম্পারেচারের সাথে প্রত্যেকটা সিঙ্গেল স্টেপের রিঅ্যাকশন রেট বাড়বে, সেটা মাল্টিপল স্টেপের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে, এরকম নাও হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন এই তোমার এই যে ক্যাটায়নিক পলিমারাইজেশন বা আয়নিক পলিমারাইজেশন বললাম, এটার স্পেসিফিক কতগুলা রিঅ্যাকশন আছে, উদাহরণ আছে। তোমরা এই রিঅ্যাকশনের উদাহরণগুলা এই শীটগুলাতে দাগানো আছে। হ্যাঁ, তোমরা এই জাস্ট একই সিম্পল একটু দেখে নি, মানে দেখবা আর কি জিনিসগুলো। ঠিক আছে? আলাদা আলাদা করে যেগুলো যেগুলো দাগানো কলম দিয়ে এই জিনিসগুলো তোমাদের দেখতে হবে। বুঝতে পারছো ইমরান, তোমরা অন্যরা? যেমন পরীক্ষা আমি দিতে পারি যে জি স্যার যে ট্রাইঅক্সেন, মানে এই যে দেখো ট্রাইঅক্সেনের সাথে ট্রাইঅক্সেন থেকে কিভাবে তোমার এই
একটা প্রোডাক্ট ফরমেশন হলো, হ্যাঁ, যে এই তোমার এটা বলে পলিঅক্সিমিথাইলিন, সংক্ষেপে পিওএম বলে আর কি, পলিএসিটাম। হ্যাঁ, কিভাবে ফরমেশন হয় একটা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশনে দেখানোর জন্য বলতে পারি। এই রিঅ্যাকশনগুলো একটু দেখতে হবে, এক সিমিলার আমি যে এক্সপ্লেন করছি, হ্যাঁ, একই রকম। এই জন্য আর মানে রিপিট করছি না আমি, এটা দেখানো, এগুলো দাগানো আছে যে ওই যে অক্সিজেনের সাথে সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশন, হ্যাঁ, কিভাবে হচ্ছে। এই এই তোমাদের এই জিনিসগুলা মানে ওই যেগুলো বলছি আমি সেম পড়লে তোমার বুঝতে পারবা আর কি একই রকম। এই জন্য রিপিট করার প্রয়োজন নাই, এই যে তোমাদের দেখানো আছে যাতে বুঝতে সুবিধা হয় আর কি তোমাদের। এই যে এটাতেও সিমিলারলি তোমার বলে দেওয়া আছে রিঅ্যাকশনগুলো, যেমন পলিক্লোরালের রিঅ্যাকশনটা কীভাবে হয়, যে কত ডিগ্রি টেম্পারেচারে হয়, দাগে দেওয়া আছে, তোমার বলে দেওয়া আছে। এই গেল তোমার বলছিলাম যে ক্যাটায়নিক পলিমারাইজেশনের উদাহরণ বলছিলাম। এখন যদি আমি বলি যে আচ্ছা শুরু করবো কিনা অ্যানায়নিক পলিমারাইজেশনটা শুরু করি। ক্যাটায়নিক পলিমারাইজেশনটা গেল, অ্যানায়নিক পলিমারাইজেশনটা বলি একটু, ঠিক আছে? তোমার অ্যানায়নিক পলিমারাইজেশন আসলে প্রথম যখন ইউজ করা হয়েছিল এই টার্মটা, কি প্রডিউস করছে, এক ধরনের সিনথেটিক ইলাস্টোমার তৈরি করা হয়েছিল, যেটা 20th সেঞ্চুরিতে যে বিউটাডাইন থেকে তোমার এক ধরনের সিনথেটিক ইলাস্টোমার তৈরি করা হয়েছিল উইথ উইথ দ্য হেল্প অফ অ্যানায়নিক পলিমারাইজেশন, যেখানে অ্যালকালি মেটালস, হ্যাঁ, ইন লিকুইড অ্যামোনিয়া ইনিশিয়েটর হিসেবে কাজ করছে। ওখানে ক্যাটায়নিক পলিমারাইজেশন ইনিশিয়েটর দেখছো তোমরা কি ধরনের। আর এখানে তোমার প্রথম যেটা বললাম যে বিউটাডাইন থেকে এক ধরনের সিনথেটিক ইলাস্টোমার পলিমারটা তৈরি করা হয়েছিল 20th সেঞ্চুরিতে, যেখানে তোমার অ্যালকালি মেটাল ইন লিকুইড অ্যামোনিয়াতে তোমার ইনিশিয়েটর হিসেবে ইউজ করা হয়েছিল তোমার 1940-তে আসলে। দেখো তোমার ভিনাইল মনোমার, ইন কন্ট্রাস্ট টু ভিনাইল মনোমার, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এখানে তোমার ভিনাইল মনোমারের ক্ষেত্রে ইলেকট্রন ডোনেটিং গ্রুপস পলিমারাইজড বাই ক্যাটায়নিক ইনিশিয়েটর। এখানেও তোমার ইলেকট্রন ডোনেটিং কোনো গ্রুপ থাকবে, সেই ইলেকট্রন ডোনেটিং গ্রুপের মাধ্যমে তোমার ক্যাটায়নিক ইনিশিয়েটর ইলেকট্রন ডোনেটিং গ্রুপস পলিমারাইজড হবে বাই ক্যাটায়নিক ইনিশিয়েটরের মাধ্যমে। হ্যাঁ, যেমন ভিনাইল মনোমার্স, যেমন দেখো অ্যাক্রিলোনাইট্রাইড, যেখানে তোমার উইথ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপস আর মোর রেডিলি পলিমারাইজড ইউজিং অ্যানায়নিক পলিমারাইজেশন। এখানে দ্য অর্ডার অফ অ্যাক্টিভিটি যেটা হবে অ্যানায়নিক পলিমারাইজেশনের ক্ষেত্রে, যে ধরো ইউজিং অ্যামাইড আয়ন ইনিশিয়েটর ইজ তোমার এসিটোনাইট্রাইলের ক্ষেত্রে এসিটোনাইট্রাইল ইনিশিয়েটর হিসেবে ভালো অর্ডার ফাস্টার হবে, অ্যাক্টিভিটি ভালো হবে। দেন মিথাইক্রেলাইট, দেন স্টাইরিন, দেন বিউটারাইন। এখন এই কেমিক্যাল এবং কাইনেটিক রিলেশনশিপ এই অ্যানায়নিক পলিমারাইজেশনের জন্য অ্যাক্রিলোনাইট্রাইল, হ্যাঁ, ফলো দ্য সেম 3 স্টেপস ফাউন্ড ইন ক্যাটায়নিক পলিমারাইজেশন। যে ক্যাটায়নিক পলিমারাইজেশনের মতোই এখানে এক্ষেত্রেও 3টা স্টেপ ইনভলভ। কি ছিল আগে? ইনিশিয়েশন হবে, প্রোপাগেশন হবে, এবং কি হবে? টার্মিনেশন হবে। মনে আছে ওই যে প্রথম ওই যে আগে ক্যাটায়নিক পলিমারাইজেশনের জন্য বলছিলাম। তাহলে এক্ষেত্রে দেখো তো অ্যামাইড আয়ন এই এসিটোনাইট্রাইলের সাথে রিঅ্যাকশন করে, এই যে দেখো এখানে কি ফরমেশন করছে, একটা ওই কার্বনায়ন তৈরি করছে। আগে কি ছিল ক্যাটায়নিক পলিমারাইজেশনে, কি ছিল? কার্বোক্যাটায়ন। আর এখানে কি হয়েছে? কার্বনায়ন, মানে একটা অ্যানায়ন ফরমেশন হয়েছে। এবং এই অ্যামাইড এবং এসিটোনাইট্রাইল রিঅ্যাকশন করে যে কার্বনায়ন ফরমেশন হয়েছে, সেক্ষেত্রে তার সেই রিঅ্যাকশন রেটটাও ডিপেন্ড করবে কনসেন্ট্রেশন অফ তোমার মনোমার এবং এইটার উপর অ্যামাইডের কনসেন্ট্রেশনের উপর নির্ভর করবে। হ্যাঁ, সি হচ্ছে NH2 এখানে ক্যাটালিস্টার মনোমার স্যার। হ্যাঁ, ক্যাটালিস্টের মনোমার। এখন দেখো এই যে কার্বনায়ন ফরমেশন যে হয়েছে, এই যে কার্বনায়ন হলো না এখানে, দেখো NH2টা একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ছিল, NH2 সাথে এই CH2 তোমার এই কার্বনের ফরমেশন হচ্ছে CN কার্বনায়ন।
তোমার দেখো এই যে কার্বন আয়নটা ফর্মেশন হয়েছে, তুমি ক্যাটায়নিক পলিমারাইজেশনটা রিকল করার চেষ্টা করো, যে ওখানেও কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়েছিল, এবং কার্বোক্যাটায়ন থেকে ম্যাক্রো কার্বোক্যাটায়ন তৈরি হয়েছিল, মনে আছে? জি এক্ষেত্রেও স্যার। কার্বন আয়নটা যে ফর্মেশন হলো, সে আরেক মূল মনোমারের সাথে রিঅ্যাকশন করে ম্যাক্রো কার্বন আয়ন তৈরি করবে। দেখছো এখানে ম্যাক্রো কার্বন আয়ন তৈরি হয়েছে, ক্লিয়ার? এবং সেক্ষেত্রে রিঅ্যাকশন রেটটা নির্ভর করতে হচ্ছে কার উপরে? মনোমার এবং কার্বোক্যাটায়নের উপরে, রাইট? এবং ফাইনালি যে টার্মিনেশন হবে, এই টার্মিনেশন ওকারিং থ্রু সলভেন্ট ট্রান্সফার। এই যে সলভেন্ট ট্রান্সফারের মাধ্যমে, যে অ্যামোনিয়া যদি হয় সলভেন্ট, তোমার এখানে সলভেন্ট ট্রান্সফারের মাধ্যমে তোমার টার্মিনেশন স্টেপটা হবে। এবং এই টার্মিনেশন স্টেপটা, এই যে আমি আর বলি না, তোমরা একটু বলো তো, এক্সপ্লেন করো এটা, দেখো তো কীভাবে হয়েছে। এই অ্যামোনিয়ার সাথে তোমার এই যে মেক্রো কার্বন আয়নের রিয়াকশন ঘটে তোমার এই টার্মিনেশন স্টেপে হয়েছে, এবং এই ক্ষেত্রে রিয়াকশন রেট নির্ভর করছে এই যে সলভেন্টের উপরে এবং তোমার কার্বন আয়ন, মেক্রো কার্বন আয়নের উপরে। তোমরা এখন বলো যে রিয়াকশনটা কি হয়েছে। ভেরি সিম্পল। এখানে NH3 থেকে গেছে স্যার। হয়ে গেছে স্যার, NH3 থেকে একটা প্রোটন যায় স্যার ওইখানে যুক্ত হয়ে গেছে। এক্স্যাক্টলি। তাহলে ক্যাটায়নিক পলিমারাইজেশন এবং অ্যানায়নিক পলিমারাইজেশন কঠিন মনে হচ্ছে তোমাদের কাছে? পারবে না এগুলো? স্যার পড়তে হবে স্যার, নাইলে কেন? আমি পড়তে হবে, মাস্ট, না পড়লে তো পারবো না। আমি আবার সিম্পলি বলে দিই, প্রথমে কি হবে, একটা ক্যাটায়নিক পলিমারাইজেশনে কার্বোক্যাটায়ন হবে, আর অ্যানায়নিক পলিমারাইজেশনে কি হবে? কার্বন আয়ন হবে। এই কার্বন আয়ন বা কার্বোক্যাটায়ন যাই বলি না কেন, একটা অ্যানায়ন তো ফর্মেশন হলো। এই অ্যানায়নটা কি করে? আবার আরেকটা মনোমারের সাথে রিঅ্যাকশন করে মেক্রো অ্যানায়ন বা মেক্রো ক্যাটায়ন বা মেক্রো কার্বন আয়ন তৈরি করে, রাইট? যদি ক্যাটায়নিক পলিমারাইজেশন, তাহলে কার্বোক্যাটায়ন, অ্যানায়নিক পলিমারাইজেশনে কার্বন আয়ন তৈরি করে। এটা হলো প্রোপাগেশনের। এবং তার রেট কিসের উপর নির্ভর করে সেটা বলে দিলাম, যে মনোমারের উপরে এবং কার্বন আয়ন কনসেন্ট্রেশনের উপরে নির্ভর করে। তাহলে টার্মিনেশন স্টেপে এসে এখানে এই ক্ষেত্রে হবে সলভেন্ট ট্রান্সফার, সলভেন্ট থেকে একটা প্রোটন চলে যাবে, চলে যেয়ে তোমার টার্মিনেশন হয়ে পলিমার ফর্মেশন হবে, এবং তার রেট নির্ভর করে হচ্ছে ওই সলভেন্টের কনসেন্ট্রেশনের উপরে এবং মেক্রো কার্বন আয়ন যে আছে তার উপরে। ভেরি সিম্পল, শেষ। এখন তোমরা যদি বাসায় একটু প্র্যাকটিস করো আর লেখো, তাহলে তোমাদের আরো বেশি এগুলা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। এখানে এবং পরিষ্কার করে দাগানো আছে সব। ঠিক আছে? জি স্যার। আর স্পেসিফিক কয়েকটা উদাহরণ আছে এই অ্যানায়নিক পলিমারাইজেশনের জন্য, এটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। আরেকটা দেখো, যে এই তোমার প্রোপাগেশনের যে রেট, অলরেডি আমি বলে ফেলছি এটা তোমাদেরকে, এবং মলিকুলার ওয়েট, সেটা বোথ ইনভার্সলি রিলেটেড টু দা কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া। মানে কি বলতে পারবা? প্রোপাগেশনের রেট এবং পলিমারের যে মলিকুলার ওয়েট হবে, হ্যাঁ, সেটা অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন বাড়াইলে স্যার তাড়াতাড়ি টার্মিনেশন হয়ে যাবে। ইনভার্সলি, কিন্তু ইনভার্সলি রিলেটেড টু দ্য কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া। মানে কি? স্যার অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন বাড়াইলে স্যার তাড়াতাড়ি টার্মিনেশন তাড়াতাড়ি হবে। পলিমারটা মানে ফরমেশন হয়ে যাবে স্যার। ওই ক্ষেত্রে চেইনটা বড় হবে না, চেইন বড় না হলে মোলেরও বড় হবে, বেশি হবে না। এক্স্যাক্টলি। আর এক্ষেত্রে এই যে অ্যাক্টিভেশন এনার্জিটা চেইন ট্রান্সফারের জন্য, হ্যাঁ, ইজ লার্জার দেন দ্য অ্যাক্টিভেশন এনার্জি অফ প্রোপাগেশন। মানে এই চেইন ট্রান্সফারের যে অ্যাক্টিভেশন এনার্জি, হ্যাঁ, ইজ লার্জার হবে যেমন অ্যাক্টিভেশন অফ প্রোপাগেশনের অ্যাক্টিভেশন এনার্জিতে। এবং ওভারঅল অ্যাক্টিভেশন এনার্জি এই ক্ষেত্রে যে স্পেসিফিক যে রিঅ্যাকশনটা দেখাইছি তোমাদেরকে, হ্যাঁ, সেক্ষেত্রে 160 কিলোজুল পার মোল। এটা স্পেসিফিক, যখন তোমরা আনসারটা লিখবা তখন এগুলা মেনশন করে দিলে তোমাদের আনসারটা আরো সুন্দর হবে আর কি, লিখে দিবে এখানে। এখন দেখো, সিনথেটিক CH14 পলি আইসোপ্রিন। কি বলছি? সিনথেটিক CH14 পলি আইসোপ্রিন। এই যে দেখো, হ্যাঁ, রিঅ্যাকশনটা দেখাচ্ছি আমরা। এই 5.42, এই যে রিঅ্যাকশনটা, জিজিন আয়ন তো হয় সাথে, এটা একটু বলা হচ্ছে মেক্রো কার্বন আয়ন, কিন্তু স্পেসিফিক্যালি হচ্ছে 14 পলি আইসোপ্রিন। এটা যে প্রডিউসড হয় এটা অ্যানুয়াল রেট অফ অ্যাবাউট এই যে এত টনস। কিন্তু এক্ষেত্রে এই তোমাদেরকে যদি বলি এই রিঅ্যাকশনটা ব্যাখ্যা করার জন্য, ব্যাখ্যা করতে পারবা? দেখো তো, 1 মিনিট সময় দিলাম বা 2 মিনিট সময় দিলাম। আগের মতোই কার্বন আয়ন যে ফর্মেশন হবে, এক্ষেত্রে তোমার আইসোপ্রিন থাকবে মনোমার, আর বিউটাইল লিথিয়াম থাকবে কমপ্লেক্স কোঅর্ডিনেশন। কার্বন আয়ন ফর্মেশন হবে প্রথম,
তার সাথে জিজিন আয়ন হবে একটা, সেই কার্বন আয়ন আবার তোমার আরেক মলিকুল আইসোপ্রিনের সাথে রিঅ্যাকশন করবে, মনোমারের সাথে রিঅ্যাকশন করবে, সিমিলারলি আরেকটা মনোমার রিঅ্যাকশন করবে করে ম্যাক্রো মলিকুল তৈরি করবে, ম্যাক্রো কার্বন আয়ন তৈরি হবে এবং সাথে একটা জিজিন আয়ন হবে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আগের মধ্যে আগের রিঅ্যাকশনের মধ্যে ফলো করবে, ঠিক আছে? তো এরকম স্পেসিফিক দু একটা থাকতে পারে রিঅ্যাকশন, আমাদের জানার জন্য বললাম। একটা তোমার উদাহরণ দেওয়া আছে লিভিং পলিমার এর জন্য, যে তোমার এই জিনিসগুলা একটু দেখে তোমরা কি কি আছে এখানে, রিঅ্যাকশনটা ওই সিমিলারলি হবে। হ্যাঁ, একটু দেখে নিও, আমি দাগিয়ে দিয়েছি, মানে প্রসিডিউর সেমই। আর লিভিং পলিমারাইজেশন যদি হয়, জেনারেলি ক্যারেক্টারাইজড বাই ইনিশিয়েশন রেট দ্যাট ইজ মাচ লার্জার দেন দ্য পলিমারাইজেশন রেট। হ্যাঁ, ইনিশিয়েশন রেটটা হয় তোমার মাচ লার্জার দেন পলিমারাইজেশন রেটের চেয়ে। এক, কয়েকটা তোমার লিভিং পলিমারাইজেশনটা কিভাবে ক্যারেক্টারাইজ করা যায় বা কিভাবে বোঝা যায়, ক্যারেক্টারাইজ কিভাবে করবা লিভিং পলিমারের ক্ষেত্রে, যে হাউ ক্যান ইউ ক্যারেক্টারাইজ লিভিং পলিমার্স। এখানে তোমার 4-5টা ফ্যাক্টর কাজ করে। একটা হচ্ছে যে ইনিশিয়েশন যে রেট থাকে পলিমার ফর্মেশনের জন্য, সেই রেটটা অনেক বেশি হয় দেন পলিমারাইজেশন রেট, ফাইনাল পলিমারাইজেশন রেটের থেকে। আর 2 নম্বর হচ্ছে তোমার পলিমার মলিকুলার ওয়েট, দ্যাট ইজ পলিমার মলিকুলার ওয়েটটা রিলেটেড হবে কার সাথে, মনো এবং 3 নাম্বার হচ্ছে যে লিনিয়ার মলিকুলার ওয়েট, হ্যাঁ, কনভার্সন রিলেশনশিপ। 4 নাম্বার হচ্ছে নেরো মলিকুলার ওয়েট রেঞ্জ, মলিকুলার ওয়েট রেঞ্জটা নেরো হবে, মানে কম, মানে অত ওয়াইড হবে না। 5 নাম্বার হচ্ছে যে স্টেবিলাইজেশন অফ দ্য লিভিং ইন গ্রুপ অ্যালাউইং দ্য ফর্মেশন অফ টেলিকাইলস, দেখতে কি বলে, টেলিচিলাইটস, হ্যাঁ, ম্যাক্রোমার্স, ব্লক কোপলিমার্স অ্যান্ড স্টার পলিমার্স। এই 5টা ফ্যাক্টর আছে। এই ছোটখাটো দু একটা তোমার টেকনিক্যাল প্রশ্ন থাকতে পারে যে হাউ ক্যান ইউ ক্যারেক্টারাইজ, লিখে রাখতে পারো, খাতা কলম আছে? জি স্যার। যে হাউ ক্যান ইউ ক্যারেক্টারাইজ লিভিং পলিমার্স, তখন এই 4-5টা পয়েন্ট লিখতে হবে তোমার, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাকো। হ্যাঁ স্যার। হ্যাঁ, আরেকদিন পাবো। ক্লাসের টাইটেল দেওয়া হবে। আজকেরটা এবং ক্লাসেরটা এখন দিয়ে দিব আমি আজকে, ঠিক আছে? তাহলে তোমার আনসারগুলো কিন্তু গুগল ক্লাসরুমে জমা দিবা, বুঝতে পারছো মাহবুজ? জি স্যার। স্লাইডগুলো দিয়ে দিব, তোমরা ওই দেখে ওইগুলা ওই ওখানে আনসারগুলো জমা দিবা, ওকে? ঠিক আছে স্যার। আচ্ছা, এটা 3 নাম্বার চ্যাপ্টার আর কি, আমরা ভালোই আগাচ্ছি, ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আর এর পরবর্তীতে শোনো, আমি কোথাও যদি কোনো চ্যাপ্টারের কোনো অংশ রিপিট করতে হয় আমি নিব ক্লাস আবার, যদি দরকার মনে করো আর কি, খোলার পরে বা অনলাইনেও নিতে পারি। আমার ধারণা যে প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লিয়ারলি তোমাদের মানে বোঝার কথা আর কি, বা ইভেন কোনো চ্যাপ্টার যদি আমি মনে করি যে তোমাদের আরেকবার রিপিট করা দরকার, বা কোনো অংশ, চ্যাপ্টার তো না, কোনো পার্ট বা কোনো অংশ বা কোনো টপিক, সেক্ষেত্রে আমি তোমাদেরকে মাহফুজ, আমি বলছি যে তোমাদেরকে যদি কোনো টপিক, হ্যাঁ, কনফিউশনের মানে ঠিক কনফিউশন না, যে সিলেবাসটা শেষ করার পরে কোনো কোনো দু একটা টপিক যদি আবার রিপিট করতে হয়, আমি আবার ক্লাস নেব, একটা এক দুইটা এক্সট্রা ক্লাস। আচ্ছা ঠিক আছে স্যার। তোমাদের যদি মনে হয় যে স্যার এই অংশটা যদি আবার বুঝাই দেন তাহলে ওয়েলকাম, আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে দিব, জানাবো স্যার আপনাকে স্যার, দরকার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, আজকে এখানে পর্যন্ত থাকো, ভালো থাকো তোমরা সবাই। তাহলে ক্লোজ করে দিচ্ছি ক্লাস। আসসালামু আলাইকুম।